আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি ভিডিও বা টিউটোরিয়ালমূলক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। 2টা ডিম দিয়ে চুলায় তৈরি জন্মদিনের কেক ভিডিও বা রেসিপি, তাও আবার একেবারে বেকারির মতো ঝকঝকে চকচকে পাইপিং জেল দিয়ে সহজভাবে কেক বেস রেসিপি আর কেক ডেকোরেশন শেয়ার করেছি। আজকে ক্রিম তৈরির পার্টটা স্কিপ করেছি। এরই মাঝে কথা বলতে বলতে আমি মিক্সিং বোল, ছাঁকনার সাথে হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কোকো পাউডার দিয়ে ভালোভাবে শুকনো উপকরণ এইবার চেলে নিচ্ছি। আর অবশ্যই আপনারা ময়দার সাথে কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ময়দার মধ্যে যে গ্লুটেন থাকবে সেই গ্লুটেনটা ভেঙে আমাদের কেকটা আরও বেশি সফট আর ময়েস্ট করতে সাহায্য করবে। ভালোভাবে মিশিয়ে একটা সাইডে শুকনো উপকরণ রেখে দিয়ে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিমের সাদা অংশ হলুদ অংশ আগে থেকে আলাদা করে রেখেছি। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। ফ্রিজে থাকা কোনো উপকরণ দিয়ে কখনোই আপনাদের কেক পারফেক্ট হবে না। এবার আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিটার একেবারে একে দিয়ে তারপর ক্লাউডি ভাব আসা পর্যন্ত 5 থেকে 6 সেকেন্ড পর্যন্ত ভালোভাবে বিট করে নিচ্ছি। এতে করে অতিরিক্ত যে এয়ার বাবল সেগুলি পরবর্তী সময়ে ক্রিয়েট হবে না। শুরুতে যদি আমরা চিনিটা একেবারে দিয়ে বিট করি তাহলে এতে করে অতিরিক্ত বড় সাইজের যে এয়ার বাবল সেই এয়ার বাবল ক্রিয়েট হতে থাকবে। ফলে শুকনো উপকরণ যখন আমরা মেশাবো তখন সেই এয়ার বাবল নেমে যাবে। পরবর্তী সময়ে চুলায় যখন বেক করব আমরা কেকটা ফুলবে ঠিকই, কিন্তু আবারও চুপসে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। এই তো একেবারে ছোট ছোট স্মুথ এয়ার বাবল ক্রিয়েট হয়েছে। এইবার দিয়ে দিচ্ছি 1/3 যে কাপ রয়েছে, 1/3 কাপ যে কাপটা রয়েছে মেজারমেন্ট কাপে, সেই কাপের গ্রামের মাপে 70 থেকে 75 গ্রামের মতো চিনি হবে। সেই চিনিটা প্রথম ধাপে দিয়ে আবারও লো স্পিডে বিট করে নিচ্ছি। মোটামুটি সেই চিনিটা যখন 50-50 বিট হয়ে আসবে তখন আবারও দ্বিতীয় ধাপে চিনিটা দিয়ে দিচ্ছি। চিনি যদি একসাথে দিয়ে আমরা বিট করি এতে করে আমাদের ডিমের ফোমটা হবে, কিন্তু চিনি থেকে পানি ছাড়তে শুরু করবে শুরুতেই, তখন পরবর্তী সময়ে আমাদের ডিমের ফোমটা পারফেক্টভাবে হতে অনেক সময় লাগবে। আপনারা চাইলে ডিমের হলুদ অংশ আর সাদা অংশ একসাথেও কিন্তু বিট করে নিতে পারেন, এতে করে কিন্তু পারফেক্ট ডিমের ফোম বা মেরাং পাশাপাশি শুকনো উপকরণ মিশিয়ে পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন। এই তো পারফেক্ট একটি ডিমের মেরাং তৈরি হয়েছে মোটামুটি 90%। এইবার এর মাঝে আমরা হলুদ অংশ দিয়ে দিচ্ছি। হলুদ অংশ দিয়ে হাফ টিস্পুন পরিমাণের চাইতে পরিমাণে একটু কম দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। চকলেট ইমালশনটা দিয়ে আবারও লো স্পিডে শুধুমাত্র কয়েক সেকেন্ডের মতো ডান পাশ থেকে বাম পাশে ঘুরিয়ে নিচ্ছি। এই সময় হলুদ অংশ সাদা অংশ একসাথে মিশিয়ে খুব বেশি বিট করা যাবে না, এতে করে ডিমের ফোম থেকে পানি ছাড়তে শুরু করবে। আর একটি বিষয়, তেলের সাথে স্পঞ্জ কেকের কোনো সম্পর্ক নেই, আমি তেল ছাড়া স্পঞ্জ কেক তৈরি করছি। এরপরেও আপনারা চাইলে ডিমের হলুদ অংশের সাথে সাদা অংশ যখন মেশাবেন আর চকলেট ইমালশন যখন দিবেন তখন শুধুমাত্র 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে শুধুমাত্র কয়েক সেকেন্ড বিট করে নেবেন, তাও আবার একেবারে লো স্পিডে। তারপরেও আমি তেল দেওয়া ছাড়া আজকের স্পঞ্জ কেক আবার তৈরি করছি। আমি কিন্তু কখনোই তেল দিয়ে স্পঞ্জ কেক তৈরি করি না। এইবার আমি শুকনো উপকরণ 2 ধাপে দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম হাই স্পিডে রেখেছি আমি ভিডিওটা। প্রথম ধাপে আমরা শুকনো উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি একেবারে স্মুথভাবে, কোনো প্রকার লাঞ্চ বা দলাদার অংশ এর মাঝে নাই। এবার সেমভাবে দিয়ে দিলাম দ্বিতীয় ধাপে। শুকনো উপকরণ মেশানোর সময় একেবারে সময় নিয়ে তারপর স্লোলি ডান থেকে বামে আর কাট আর ফোল্ডিং মেথডে মিশিয়ে নেবেন। এই তো এই বিষয়টা আমি একটু ফাস্ট ফরওয়ার্ডে রেখেছি আর কেটে দিয়েছি যাতে করে ভিডিওটা শর্টকাট হয়। আজকের ভিডিওতে আমি কোনো প্রকার ক্রিম তৈরি আপনাদের সাথে শেয়ার করছি না। এবার স্প্যাচুলা দিয়ে ভালোভাবে একটু চেক করে দেখলাম শুকনো উপকরণ মিক্সিং বুলের নিচে বা উপরে কোথাও দলা পেকে আছে কিনা, কিন্তু দেখলাম একেবারে স্মুথ একটি ব্যাটার তৈরি হয়েছে। অন্যদিকে আমি 7 ইঞ্চি একটি মোল্ড নিয়ে মোল্ডের নিচে শুধুমাত্র অল্প পরিমাণ কিছুটা তেল দিয়ে সমস্ত কেক ব্যাটার মোল্ডের মাঝে দিয়ে এইভাবে চারপাশে একটু টুথপিক দিয়ে ফ্ল্যাট করে দিচ্ছি। এতে করে 2টি উপকার হবে, একটি হচ্ছে আপনার অতিরিক্ত এয়ার বাবল থাকলে সেটা বের হয়ে আসবে, অন্যটি হচ্ছে আপনার কেকটা সমানভাবে ফুলতে সাহায্য করবে। আমি একটি হাঁড়ি প্রিহিট করে নিয়েছি, মানে গরম করে এর মাঝে তারের এই স্ট্যান্ডারটা দিয়ে দিচ্ছি। আর আমি ওভেনের তুলনায় চুলায় সবসময় কেক বেক করতে অনেক বেশি কমফোর্টেবল মনে করি, কারণ যখন ওভেনে কেক বেক করতে দিই তখন কিন্তু অনেক বেশি লোডশেডিং হয়, ফলে কেকটা নষ্ট হয়ে যাবার পসিবিলিটি রয়েছে। এর মাঝে আমি একেবারে হাইতে মানে চুলার জাল বড় করে দিয়ে 1 মিনিট জাল করে চুলার জালটা আবারও 20 মিনিট পর্যন্ত এইভাবে লোতে দিয়ে তারপর আমাদের কেকটা পারফেক্টভাবে বেক করে নিয়েছি আলহামদুলিল্লাহ। এবার টুথপিক দিয়ে একটু চেক করে নিচ্ছি, টুথপিক ক্লিন এসেছে, তার মানে আমাদের কেকটা পারফেক্টভাবে ভেতর থেকে কুক হয়ে গিয়েছে। এই অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে কখনোই কেক রাখবেন না, এতে করে ঢাকনায় পানি বা বাষ্প জমে সেই বাষ্পটা কেকের উপরে পড়ে কেকটা নরম হতে শুরু করবে বা ভেজা ভেজা হয়ে যাবে। কেক সম্পূর্ণ ঠান্ডা করে এবার ডিমোল্ড করে আপনাদের সাথে 2টি স্লাইস করে কেকটা শেয়ার করছি আর পাশাপাশি ডেকোরেশন করে নিচ্ছি। এই তো এরই মাঝে আমাদের কেকটা একেবারে পারফেক্টভাবে রেডি। আমার
আমাদের আজকের কেকটা বেক করেছি 7 ইঞ্চ মোল্ডে। এই তো আমি 2টা স্লাইস বা লেয়ার করে নিয়েছি। এবার কেকটা আমরা ডেকোরেশন করব। আজকের এই রেসিপিতে আপনারা চুলায় চাইলে পারফেক্টভাবে কেক তৈরি করতে পারেন, আর রেসিপি দেখে চাইলে একেবারে বেকারির মতো চকচকে ঝকচকে জন্মদিনের কেক তৈরি করে নিতে পারেন। আমি 7 ইঞ্চ মোল্ডে কেক বেক করেছি আর 10 ইঞ্চি একটি কেক বোর্ড নিয়েছি কেক ডেকোরেশনের জন্য। প্রথম লেয়ারটা বসিয়ে দিলাম, দিয়ে সুগার সিরাপ দিয়ে দিলাম, আর আগের দিনের কেক ডেকোরেশন ডেলিভারি করা কিছুটা ক্রিম ছিল সেটা দিয়ে দিচ্ছি। ক্রিমটা দিয়ে যতটা সম্ভব চারপাশে সমানভাবে ছড়িয়ে দেব। যদি ক্রিমটা দিতে বেশি উঁচু নিচু আঁকা বাঁকা হয় তাহলে দ্বিতীয় লেয়ারটা দিলেও কিন্তু কেকটা পরবর্তী সময়ে ডেকোরেশনের পরে উঁচু নিচু মনে হবে। এই তো দ্বিতীয় লেয়ারটাও দিয়ে দিলাম। এবার আমি আবারও উপরে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা কেক তৈরি করি, বিশেষ করে কেক বেসটা সোয়াবিন তেল ছাড়া, তাই এর মাঝে সুগার সিরাপটা খুব বেশি জরুরি। তা না হলে কেক পরবর্তী সময় খাওয়ার সময় গলায় চুপসে যাবে আর কেকটা খেতে ড্রাই লাগবে। এইবার আমি বর্ডারে কিছুটা ক্রিম দিয়ে দিচ্ছি। বর্ডারে ক্রিম দেওয়ার সময় ক্রিমটা কিন্তু একেবারে চেপে দিবেন না, আলতোভাবে দিয়ে দিবেন। 1 ইঞ্চি 1/2 ইঞ্চি মতো মোটা করবেন ক্রিমটা দিয়ে। এবার উপরেও দিয়ে দিচ্ছি এইভাবে ক্রিম। বর্ডার আর উপরে যতটা সম্ভব চারপাশে ক্রিমটা ছড়িয়ে দিচ্ছি। আমি আজকে বেকারির মতো শর্টকাট সহজ পদ্ধতিতে কেক ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের ভিডিওতে আমি ক্রিম তৈরি করা আপনাদের সাথে শেয়ার করিনি, শর্টকাট রেখেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর মাঝে মাঝে মনে মনে চিন্তা করি যে এই যে কেক ডেকোরেশনটা যদি ভিডিওর মধ্যে অ্যাড না করি সেক্ষেত্রে মনে হয় ভিডিওটা আনকমপ্লিট। আবার মাঝে মাঝে মনে হয় ভিডিওটা যেন লং হয়ে গেল। আসলে খুঁটিনাটি যদি আপনাদের সাথে শেয়ার না করি, বিশেষ করে যারা নতুন নতুন এই সেক্টরে আছেন তাদের জন্য আমার মনে হয় অনেক লোকসান হবে। তাদের উদ্দেশ্যে, তাদের শেখানোর উদ্দেশ্যে আজকের ভিডিওটা। এখানে দেখতে পাচ্ছেন আমি ব্রেড নাইফের সাহায্যে যতটা সম্ভব উপরে স্মুথ একটা ফিনিশিং আনার চেষ্টা করছি। আর স্মুথ ফিনিশিং আনার সময় অবশ্যই একটি পরিষ্কার কাপড় বা ভেজা কাপড় বা টিস্যু পাশে রাখবেন। যতবার উপরে প্যালেট নাইফটা বা ব্রেড নাইফ টানবেন ততবার ভেজা কাপড় দিয়ে মুছে নেবেন। এইবার আসি, বেকারির উপরে কেকে যে জেলটা ইউজ করে সেটাকে পাইপিং জেল অথবা নিউট্রেলা জেল বলে। দেখতে ঠিক এরকম স্বচ্ছ। এখানে 1/2 কেজির মতো রয়েছে। 1/2 কেজির দাম বর্তমানে 350 থেকে 400 টাকা। তো 1/2 কেজি নিউট্রেলা জেল এনেছি আমি। অধিকাংশ কেকে কিন্তু এই নিউট্রেলা জেলটা ইউজ করি। এটা কিন্তু দিলে কেকটা অনেক বেশি সুন্দর আর গ্লসি আসে। পাশাপাশি আজকে আমি এটা কিভাবে তৈরি করব আর কিভাবে কেকে দেব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ভরে ভরে 2 চা চামচ নিউট্রেলা জেল বা পাইপিং জেলটা নিচ্ছি। এমনিতেও পাইপিং জেলটা মুখে দিলে কিন্তু মিষ্টি লাগে। এইবার আমি ঢাকনা লাগিয়ে পাইপিং জেলটা একটা সাইডে রেখে দিয়ে অবশিষ্ট এই পাইপিং জেল ঠিক এইভাবে চামচ দিয়ে আরও বেশি ম্যাশ করে নিতে হবে। তা না হলে অনেক সময় কেকের উপর যখন আমরা স্প্রেড করি তখন সেটা দেখতে দলা পেকে থাকে, স্বচ্ছ পানির মতো মনে হয়, ম্যাট হয় না, স্মুথ হয় না। সেই জন্য মূলত এইভাবে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আপনাদের পছন্দ মতো আপনারা এর মাঝে যে কোনো ফুড কালার অ্যাড করতে পারেন, যেমন আজকে আমি কালারটা অ্যাড করব। আর আপনাদের কেক যদি সঙ্গে সঙ্গে ডেলিভারি দেন সেক্ষেত্রে এর মাঝে আপনারা 1 টেবিল চামচ পরিমাণ এই পরিমাণ কেক জেলের মধ্যে পানি মেশাতে পারেন। যদি আপনাদের কেকটা রাত্রে ডেকোরেশন করে সকালে ডেলিভারি দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে পানিটা অ্যাড করবেন না। এতে করে আপনি এখন যে কালারটা মেশাবেন সেই কালারটা প্লাস পানিটা কেকের মাঝে ছড়াতে শুরু করে। এবার নিউট্রেলা জেল বা পাইপিং জেলের মাঝে আমি দিয়ে দিচ্ছি চকলেট ফুড কালার। এটা কিন্তু চকলেট ফুড কালার, এটা কিন্তু অন্য কোনো কালার, ব্ল্যাক কালার বা অন্য কোনো কালার না, চকলেট ফুড কালার দিয়ে ভালোভাবে আবার একটু মিশিয়ে নিচ্ছি। কালারের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যে কোনো ফুড কালার আপনারা অ্যাড করতে পারেন। আর আমি আজকে ট্রান্সের চকলেট অয়েল বেস চকলেট কালারটাই ইউজ করেছি। আর এর মাঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পানি। এর থেকে বেশি পানি দেওয়া যাবে না। এর থেকে বেশি পানি দিলে আমাদের পাইপিং জেল অথবা নিউট্রেলা জেলটা পাতলা হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে অল্প স্বল্প কাজ, পাইপিং জেল ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, পানি কালার, এটা কিন্তু সময় নিয়ে ধৈর্য সহকারে ছোট পাত্রে নিয়ে তারপর মিশিয়ে নিতে হবে। এইবার আমি কেকের মাঝে কীভাবে ঢেলে দিচ্ছি দেখুন, স্প্রেড করে দিচ্ছি একেবারে বেকারির মতো। বেকারিতে বেশিরভাগ এলাকায় বা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু দেখা যায় প্রত্যেকটা বেকারিতে কিন্তু এই পাইপিং জেলটা ব্যবহার করা হয়। আর এই পাইপিং জেলটা দিয়ে কালার অ্যাড করে যখন কেক ডেকোরেশন করি আমার পার্সোনালি নিজেরও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এইবার আমি এর মাঝে একটি স্পাইডার ডিজাইন করে নিচ্ছি। ও আর একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি, যারা যারা কেক অর্ডার করতে ইচ্ছুক আমার পেজ লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে ইনবক্স করতে পারেন। এবার 1M নজেল আমি একটি পাইপিং ব্যাগে নিয়ে এসে ক্রিমটা দিয়ে এই ডিজাইনটা করে নিচ্ছি। সচরাচর এই ডিজাইনটা বেকারিতে কিন্তু অনেক বেশি দেখা যায়। এই ডিজাইনটা পার্সোনালি কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আর আমি অধিকাংশ সময় কিন্তু বেকারির এই ডিজাইনটা দিয়ে কেক তৈরি করেছি। আর আমার এই চ্যানেলে
তলায় রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কিছুটা সুগার বল দিয়ে দিলাম আর একটি বাটারফ্লাই। তো কথা বলতে বলতে আজকে সহজভাবে 2টি ডিম দিয়ে চুলায় বেকারির মতো পাইপিং জেল বা নিউট্রেলা জেল দিয়ে আজকের এই কেক ডেকোরেশন A to Z আপনাদের সাথে শেয়ার করলাম। ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।